জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দেন শরীফ ওসমান হাদী। এই শরীফ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের এক কিংবদন্তি যুবক, যার বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের তরুণ প্রজন্মকে আগামীর স্বাধীনতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বাধীন রাখতে উৎসাহ জুগিয়েছিল। এই শরীফ ওসমান হাদী বিগত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই চেঞ্জ করে দিয়েছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে একসাথে এক সারিতে আবদ্ধ করতে, কিন্তু তিনি সেই কার্যক্রমে বেশ খানিকটাই সফল হয়েছিলেন। আর এই সফলতাটাই মেনে নিতে পারেনি ফ্যাসিবাদরা। বিশেষ করে ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে কথা বলা, ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলা, যেমনভাবে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক এবং ভূখণ্ডগত বিভিন্ন দিক দিয়ে ভারত অন্যায়ভাবে ষড়যন্ত্র করে চলেই যাচ্ছিল, সেটা শরীফ ওসমান হাদী কখনোই মেনে নিতে পারেননি। যিনি ভারতের বিরুদ্ধে এক ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের এই তরুণ যুবক খুব সহজেই, খুব দ্রুত গতিতেই বাংলাদেশের কোটি কোটি তরুণ প্রজন্মকে একই ছায়ার তলে আবদ্ধ করতে তিনি সক্ষম হন। এই শরীফ ওসমান হাদী প্রখর ভারত বিরোধিতার কারণেই তিনি কিন্তু ভারতের কিলিং মিশনের টার্গেট হন। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড নিয়ে দেশের পরিস্থিতিটাকে গুলাটে করে আগামীর নির্বাচনকে বানচাল করার এক গভীর ষড়যন্ত্র চলছে। এবং সেই সাথে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল, প্রথম সারির যারা যোদ্ধা রয়েছিলেন, এবং তাদেরকেও বিশ্বের দরবারে সন্ত্রাসী এবং উগ্রমেজাজি হিসেবে পরিচিত করার জন্য নতুন আরেক নীল নকশা তৈরি করেছে ফ্যাসিবাদীরা। বিশেষ করে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় যেভাবে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল, ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো, তারপরে উদিচি, ছায়ানটন, এগুলার যে প্রধান কার্যালয়গুলোতে অগ্নিসংযোগ করা হলো, লুটপাট, ভাঙচুর, জ্বালাও পুরো এগুলো করা হলো, যা আসলে এভাবে এত আগ্রাসী ভূমিকাটা না নিলেও ভালো হতো। সবচেয়ে বেশি ভালো হতো যদি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনটা করা হতো। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই ফ্যাসিবাদীরা নতুন করে আরেক কুটোচাল নামিয়ে দেয়। অনেক বিশ্লেষকরাই মনে করছেন এই সাধারণ মানুষদের আন্দোলনের মাঝে ফ্যাসিবাদীরা তাদের শক্তিকে সেখানে ঢুকিয়ে দিয়েছে, এবং তারাই এই সকল উশৃঙ্খল পরিস্থিতি, ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলার মধ্য দিয়ে বিশ্বের দরবারে এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে সন্ত্রাসী এবং উগ্রবাদী হিসেবে পরিচিত করার গোপন পায় তারা করছিল, যাতে তারা অনেকটাই সফল হয়েছে। দর্শক, যেমনভাবে দেশের মধ্যে জ্বালাও পোড়াও এবং অস্থিরতা তৈরি হচ্ছে শরীফ ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে, এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদেরকে এটা বোঝা উচিত ছিল যে এই মুহূর্তে তাদের মন মেজাজকে ঠান্ডা রাখার দরকার, তাদেরকে শান্ত থাকার দরকার। এটা হচ্ছে রাজনৈতিক ময়দান, রাজনৈতিক খেলা। এখানে খেলতে হলে ধৈর্য সহকারে, শান্তভাবে এখানে খেলতে হয়। আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না, জুলাই আন্দোলনের মধ্যে যেরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশের মধ্যে, সেনাবাহিনী চাইলেই কিন্তু তখনই ক্ষমতাটা তাদের হাতে নিয়ে যেতে পারত, কিন্তু দেশের মেজরিটি সেনাবাহিনী তাদের পক্ষে ছিল না বিদায় তারা বাংলাদেশের ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে নিতে পারেনি। সুতরাং এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এই সেন্সটা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে শান্ত এবং ধীরস্থিরতার সাথে। বর্তমান সময়ে যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে, এই ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে জ্বালাও পুরাও, তারপরে কৌশলগত বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তিদের, এটা যদি ধারাবাহিকভাবে চলতেই থাকে তাহলে হয়তোবা দেখা যাবে বিপ্লব হাতছাড়া হয়ে যাবে, দেশের ক্ষমতা গ্রহণ করে নেবে বাংলাদেশ সেনাবাহিনী। আর যদি বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্ষমতা গ্রহণ করে নেয়, তাহলে দেখুন এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কার নিয়োগপ্রাপ্ত, কোন সময়কালের নিয়োগপ্রাপ্ত, এবং রাষ্ট্রপতি তিনি কার নিয়োগপ্রাপ্ত, কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, সেটা কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন যে সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী লীগের আমলেই তারা নিয়োগপ্রাপ্ত, এবং তারা তাদেরই নির্দিষ্ট লোক বলেই বারবারই জনসম্মুখে উঠে আসছেন। যে করেই হোক, শান্তি, শৃঙ্খলা, ধৈর্যের সহকারে সামনের যত সব উদ্ভট পরিস্থিতি আছে সবগুলোকে মোকাবেলা করতে হবে। তা না হলে বিপ্লব হাতছাড়া হতে বিন্দুমাত্র সময় নেবে না, এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দর্শক ফ্যাসিবাদকে যেন আর এই দেশে পুনরুত্থানের সুযোগ না দেয়া হয়।